দুই বান্ধবী ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। ভিখারি উঠে দাঁড়িয়ে বলল, আমাকে কিছু ভিক্ষা দেন। আর যেভাবে ধাক্কা দিয়েছেন অনেক ব্যথা পেয়েছি। ফাহিমা কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই কানাবুড়া, দেখে চলতে পারিস না? আমাদের সাথে ধাক্কা খেয়ে উল্টো আমাদের ফাফড় দিচ্ছিস। দাঁড়া, তোকে আজকে পুলিশে দেব। তোদের মতো লুচ্চাদের কারণে বাহিরে বের হওয়া যায় না। হ্যাপি ফাহিমাকে বলল, আরে উনি বোধহয় দেখেননি, বাবার বয়সী একটা বৃদ্ধের সাথে এমন ভাবে কথা বলছিস কেন? জালাল মিয়া বলল, আমি দেখিনি, আর দেখলে ইচ্ছাকৃতভাবে আমি ধাক্কা দিতাম। তোমরা তো আমার মেয়ের বয়সী, আর মেয়ের বয়সী মেয়েদের সাথে আমি কখনো বেয়াদবি করব? ফাহিমা হ্যাপিকে বলল, দেখছিস, আমি তোর কথা এখন ছেড়ে দিতাম, কিন্তু উনি মুখে মুখে কথা বলছে। সরি বলে চলে গেলেই তো হয়, কিন্তু সেটা না করে শুধু শুধু কথা বাড়াচ্ছে। হ্যাপি ফাহিমার হাত ধরে বলল, চল তো, উনার বয়স হয়েছে, হয়তো কথাবার্তা হুশ করে বলতে পারছে না, বলেই হাত ধরে নিয়ে গেল। তারপর জালাল মিয়া কোমর ব্যথা পাওয়ার কারণে কোমরে হাত দিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, আজকে নিজের বাবা হলে কত আদর করে কথা বলতো, বাবা, ড্যাডি, আরো কত কিছু, কিন্তু গরিব বলে মূল্যায়ন করলো না। ফাহিমা, তুই বৃদ্ধ লোকটার সাথে খারাপ আচরণ করেছিস, সেটা একদম ঠিক করিসনি। ফাহিমা বলল, তুই আমার বান্ধবী হয়ে উনার পক্ষ হয়ে কথা বলছিস কেন? নাকি আমার বন্ধুত্ব করার মধ্যে ভুল আছে? আমি তোর সাথে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে আসছি, কিন্তু তুই আমার পক্ষে না টেনে একটা ফকিরের পক্ষ টানছিস। হ্যাপি বলল, বড়জনের গায়ে হাত তোলা ভালো না, তাই এটা বলছি। আমি বলছি না যে তুই খারাপ বা তোর চরিত্র খারাপ, সবকিছু মিলে বলতে চাচ্ছি বড়দের সম্মান করতে, সে ধনী হোক বা গরিব হোক। ফাহিমা রাগান্বিত হয়ে বলল, তোর সাথে বোধহয় আর কথা হবে না, তোকে বান্ধবী ভেবে আমি বিরাট ভুল করেছি। এই বলে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। হ্যাপি পেছন থেকে বলল, দেখিস, একদিন পস্তাতে হবে মুখের ভাষার কারণে। সাব্বির মাকে বলল, বাবা কোনোভাবে তো রাজি হচ্ছে না, এখন কিভাবে কি করব? আমেনা বেগম বলল, বাবা, আমি তোর আব্বার কথার উপরে যেতে পারবো না। এখনো পর্যন্ত যেহেতু এ বাসার উনার দায়িত্ব আছে, তাহলে তার কথা শুনে আমার চলতে হবে। সাব্বির বলল, মা, আমি বড় হয়েছি, আমার একটা দায়িত্ব আছে, তবু আমি নিজেকে বড় মনে করছি না। যেহেতু তোমরা দুজন এখনো আছো, আর কোনোভাবে বাধ্য করিও না যে তোমাদের কথার বাহিরে যেতে হয়। মা বলল, আমাকে জিম্মি না করে তোর বাবাকে সরাসরি বল, দরকার হলে আমি তোকে সাপোর্ট করব তোর বাবার সামনে। এছাড়া আমি নিজ থেকে কিছুই বলতে পারবো না। তুই ভালো করেই জানিস তোর বাবা অনেক রাগী মানুষ, বৃদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত কোনো যুবক তার সাথে কথা বলে তাকে থামাতে পারে না। সাব্বির বলল, হয়ে গেছে, বুঝতে পেরেছি, যখন ভুল একটা করে ফেলবো তখন বুঝতে পারবে ভালো খারাপ কোনটা হয়েছে, বলেই সাব্বির চলে গেল। রেস্টুরেন্টে বসে ফাহিমা ও সাব্বির কফি খাচ্ছে। ফাহিমা বলল, আমার মা তোমাকে মেনে নিচ্ছে, কিন্তু বাবা মেনে নিচ্ছে না, এখন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। সাব্বির বলল, সেম আমার মধ্যেও হয়েছে, মা আমাকে সাপোর্ট করছে, বাবা কোনো রকম আমার বিয়ের কথা শুনতে চাচ্ছে না। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে মনে করব জীবনে বড় কিছু হারিয়ে ফেলেছি, আমি চাই না তোমাকে হারাতে। ফাহিমা বলল, হারানোর কথা মুখে আনবে না, শুরু থেকে বলেছিলাম আমি, কখনো আমাকে ছেড়ে দেওয়া এবং ছেড়ে যাওয়ার কথা ওরকম কথা মুখেও আনবে না, কিন্তু হালকা হ্যাসিং হওয়ার কারণে তোমার মুখ থেকে বের হয়ে গেল অলরেডি। সাব্বির বলল, তুমি এক কাজ করতে পারবে না, মানে তোমার বাবার কথার বাহিরে গিয়ে আমার সাথে পালিয়ে যেতে পারবে? ফাহিমা বলল, এটা একটা কথা বললে তুমি? তুমি যদি বলো তোমার সাথে আগুনে পড়ে যেতে আমি রাজি, তুমি যদি বলো গাড়ির নিচে পড়ে যেতে তোমার সাথে, তবুও রাজি, তবুও আমি তোমাকে চাই। সাব্বির বলল, ঠিক আছে, আমি তোমার হাত ধরে পালিয়ে যাব, এটাই আমাদের দুজনের সিদ্ধান্ত। আর হ্যাঁ, আর কিছু খাবে নাকি বিল পে করে দেব? ফাহিমা বলল, না, বিল আজকে আমি দেব, বলেই উঠে গেল। একটা মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করছে। জালাল মিয়া অন্য দিক থেকে হেঁটে যেতে দেখলো ভিখারি মহিলাটার কাছে গিয়ে বলল, এই, তুমি এত সুন্দর একটা বাচ্চা নিয়ে ভিক্ষা করছো কেন? বাসা বাড়িতে কাজ করে খেতে পারো না? মহিলাটা বলল, হুজুর, আমি বাসা বাড়িতে কাজ করতে পারি, কিন্তু কেউ আমাকে বাসা বাড়ির কাজ দেয় না। আমি ভুল করে একদিন বাসা থেকে টাকা চুরি করেছিলাম, এই নিউজটা ওই বাড়িওয়ালা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, তারপর আমাকে কেউ কাজের জন্য রাখে না। সত্য কথাটা আপনাকে বলে ফেললাম, কেন ভিক্ষা করতে হচ্ছে। জালাল মিয়া বলল, ও, বুঝতে পেরেছি, ঠিক আছে, তোমার চরিত্র যেহেতু খারাপ, তাহলে আর কিছু করার নেই। এই বলে পকেট থেকে 200 টাকা দিয়ে দিল। ফকিরের সাথে কথা বলতে দেখে ফাহিমা দাঁড়িয়ে গেল। নিজে নিজে বলল, নিজেই ফকির, আবার অন্য ফকিরকে ভিক্ষা দিচ্ছে, তাও 200 টাকা, কি আজব দুনিয়া চলে এলো। এটাও দেখতে হচ্ছে, দুদিন আগে থাপ্পড় দিয়েছি, মনে হয় এখনো ব্যথা যায়নি, আর সে অন্যকে ভিক্ষা দিচ্ছে নাকি তাকে খারাপ প্রস্তাব দিচ্ছে, কিছুই তো বুঝতে পারলাম না। যাক, সেটা আমার দেখার বিষয় না, বলে ফাহিমা চলে গেল। বেশ কয়েকদিন পর আমেনা বেগমকে বলল, আমি আজকে অনেকদিন পর ফ্যাক্টরিতে যাব, তোমার ছেলে আসলে বলবে সব মেমো নিয়ে অফিসে যেতে। আমেনা বেগম বলল, ঠিক আছে। জালাল মিয়া বলল, আর হ্যাঁ, জিজ্ঞেস করবে গত রাতে কোথায় ছিল, বাসায় কেন আসেনি, এসব কিন্তু ঠিক না। উপযুক্ত ছেলে বাহিরে থাকলে মানুষ মাইন্ড করবে, তাছাড়া সবাই আমাকে ভালো চেনে, যদি একবার ভুলভাল কিছু করে ফেলে তাহলে আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে। এই বলে বাসা থেকে বের হবে। দরজা খুলে ঢুকলো তার ছেলে একটা মেয়েকে নিয়ে। মেয়েটা জালাল মিয়াকে দেখে অবাক হয়ে গেল আর ভয় কাঁদছে। সাব্বির বলল, বাবাকে সালাম করো। জালাল মিয়া বলল, আমি
বেয়াদবকে আমার পা ধরতে দেব না। মেয়েটাকে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেতে বল। আমি সামনে তাকাতে যেন মেয়েটাকে আর না দেখি। সাব্বির বলল, বাবা তুমি এসব কি বলছো? তুমি তাকে চেনো নাকি? আমি তো কখনো তাকে পরিচয় করিয়ে দেইনি। জালাল মিয়া বলল, তোর পরিচয় করিয়ে দিতে হবে না, আমি নিজ থেকে পরিচিত হতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে মেয়েটার জন্মের সমস্যা আছে। খুব কষ্টে কথাটা বলছি। বাবা তুমি তাকে নিয়ে এসব বলতে পারো না। কি হয়েছে মূল কথা আমাকে বলো। বাবা বলল, আমি হেঁটে যাচ্ছিলাম, দুজন আমাকে বলেছিল এই মেয়েকে নাকি তুই পছন্দ করিস, আর রিয়ান বলেছে মেয়েটা নাকি অনেক বেয়াদব, ভার্সিটিতে তার সাথে কেউ কথা বলতে পারে না, মেয়েটা আমাদের যোগ্য হবে না। সবকিছু মিলে আমি ট্রাই করলাম, আর ট্রাই করেছি ফকির সেজে। মেয়েটা আমাকে যেটা করে দিয়েছে জানিস, যখন ভিক্ষা চেয়েছি পরে আমি সিদ্ধান্ত নিলাম কোনোভাবে মেয়েটা আমার বাসায় আসতে পারবে না, যোগ্যতা হয়নি তার। সাবির বলল, বাবা ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, তুমি তাকে ক্ষমা করে দাও, হয়তো সে চিনতে পারেনি। ফাহিমা বলল, হ্যাঁ ক্ষমা করে দেন, আসলে আমি আপনাকে চিনতে পারিনি তখন। আমেনা বেগম বলল, আমি তোর বাবার পক্ষ থেকে বলছি বাসা থেকে বের হয়ে যা দুজনেই, বেয়াদব মেয়ে আর ছেলে আমার লাগবে না। জালাল মিয়া বলল, তুমি ঠিক বলেছো, এক্ষুনি বাসা থেকে বের হও, বলেই তাদের কোনো কথা বলতে না দিয়ে বাসা থেকে বের করে দিল। তারপর আমেনা বেগম বলল, সবকিছু বিক্রি করে দিয়ে আমরা দেশের বাইরে চলে যাব, এরকম ছেলে মেয়ে নিয়ে দেশে থাকলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। আমেনা বেগম বলল, তুমি ঠিক বলেছো, সবকিছু বিক্রি করে দিয়ে আমরা দেশের বাইরে চলে যাব, সে কিভাবে থাকে কিভাবে চলে দেখা যাক। একে অপরের সাথে পরামর্শ করছে। দর্শক পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সৈয়দ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।